इससे पहले क्या यार मौलवी डराते रहते हैं और क्या? आवाम को डरा के रखा है, ये हो जाएगा वो हो जाएगा। एक और ड्रामा था जबकि आगे यार करने की बात ये तो बड़ा जबरदस्त मसला है। अच्छा is to master, overcome, and supersede every. আসসালামু আলাইকুম, আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছে। আজকে হচ্ছে এইচএসসি 2022 যে ব্যাচ রয়েছে তাদের ফার্স্ট মেগা ক্লাস। তা মেগা ক্লাস বলতে কিন্তু এরকম না যে ক্লাসগুলো খুব লম্বা সময়ব্যাপী হবে, বরং গুরুত্বের দিক থেকে খুব হচ্ছে মেগা। তো এইটাতে আমরা যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের যে পেইড ব্যাচগুলো রয়েছে তাদের হচ্ছে যে বলা যায় বেশ কিছু চাহিদা ছিল যে এই জিনিসগুলো হলে ভালো হয়, এবং তার সাথে অনেক শিক্ষার্থী দেখা গিয়েছে যে পেজে মেসেজ করেছে যে ভাইয়া একদমই পড়াশোনার অবস্থা খুবই খারাপ, 2 বছর পরেও দেখা গেল একদম অগোছালো হয়ে আছে, যদি একটু আমাদের হেল্প করেন তাহলে খুব উপকার হতো। তো এখানে আমরা যতটুকু উপকার করতে পারবো সেটা একটু ক্লিয়ার করে ফেলছি। সেটি হচ্ছে আমরা ক্লাসে যে জিনিসগুলো দেখাবো এগুলো যদি তুমি পড়ে ফেলতে পারো আশা করা যায় ইনশাআল্লাহ তুমি A+ পাবে। আর যারা হচ্ছে যে পেইড ব্যাচগুলোতে রয়েছে তাদের হচ্ছে পরীক্ষা যেই স্কেডিউল অনুসারে দেওয়া রয়েছে, যেমন আজকে আমরা যেটা পড়াবো ঠিক সেইটার উপরে কিন্তু আগামীকালকে তোমাদের পরীক্ষা হবে। এখন দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে যেটাকে বলবো যে আজকে যেহেতু আমরা জুলজি দিয়ে শুরু করছি লেকচার, এখানে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে MCQ, একটা CQ। তা আমরা মোটামুটি গড়পড়টা একটা ক্যালকুলেশন করেছি যে একটা শিক্ষার্থী যখন A+ পায় তখন তার জন্য ট্রিগার ফ্যাক্ট হিসেবে কোনটা কাজ করে, MCQ কারেক্ট করাটা নাকি CQটা। তার 65% ক্ষেত্রে কার্যকরী হচ্ছে MCQ। আবার বলছি 65% ক্ষেত্রে MCQতে পূর্ণ মার্কস পাওয়া আবশ্যক। কি কারণে? কারণ MCQতে যেহেতু কম্পিউটারাইজ সিস্টেমে খাতাটা কাটা হয়, এখানে হচ্ছে আবেগ কিংবা অনুভূতির কোনো সম্পর্ক নাই, জাস্ট যে এরকম আনসার সে ঠিক করলে কম্পিউটার সেটাকে আনসার কারেক্ট ধরবে, আর যদি ভুল করে তাহলে সেই হিসাবে নেগেটিভ করবে। যেহেতু 25টার মধ্যে 15টা MCQ প্রত্যেকটা হচ্ছে যে সাবজেক্ট থেকে দাগাতে হবে, তার মানে টোটাল যদি আমরা চিন্তা করি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 6টা পেপারে 90টা MCQ। এবং প্রথমে এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে এটা বলবো একটা MCQ যাতে এইচএসসি ফাইনাল পরীক্ষায় তোমাদের মিস না হয়, একটাও হওয়া যাবে না। কেননা MCQ তোমরা ইনশাল্লাহ কমনই পাবা, এবং 25টা থেকে 15টা, তার মানে হচ্ছে তোমাকে কিন্তু সব MCQ দাগাতেও হবে না। 10টা MCQ তুমি না দাগিয়ে জাস্ট 15টা বাছাই করা MCQ যেখানে তোমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, সেই 15টা যদি তুমি দাগাও তাহলে কিন্তু তুমি দেখো যে প্রতি 3টা MCQর জন্য 5 মার্ক। এইভাবে করলে তুমি এখানে MCQতে যখন পূর্ণ মার্কস পেয়ে যাবে। রিটেন যেটা হচ্ছে 8টা CQ, সেখানে তোমাকে 3টা লিখতে হবে, এবং 3টার মধ্যে আমি তোমাকে বলছি ক খ, আমরা যে সাজেশন দিচ্ছি সেখান থেকে ক খ গ ঘ 4টাই কমন থাকবে। তার মধ্যে ক খতে তুমি হচ্ছে কয়ে 1, খয়ে 2 পেয়ে যাবা। গ মোটামুটি লিখলেও 3-এর মধ্যে খুব খারাপ লিখলেও 2.5 দিয়ে দেয়, আর একটু গুছিয়ে লিখলে 3। আর ঘ যে রয়েছে খারাপ করে লিখলেও 3, 3.5 দিয়ে দেয়। তার মানে বলা যেতে পারে যে তুমি হচ্ছে রিটেন যে অংশটা রয়েছে, খুব যদি তোমার প্রিপারেশন খারাপ থাকে তাহলে 30-এর মধ্যে তুমি 24-25 পেয়ে যাবা। আর MCQ যদি তুমি পূর্ণ মার্কস পাও তাহলে তোমার মার্কস গড়পড়তে আমরা ক্যালকুলেশন করে দেখেছি 88%-এর উপরে, মানে 88, 89, 90, 91% থাকবে। আর A+ পেতে তোমার জাস্ট লাগে হচ্ছে 80%। তার মানে খুব খারাপ প্রিপারেশন নিয়েও 88, 89% নাম্বার কারেক্ট করা যায়। আর যারা ভালো করে একটু পড়বে এই সময়টা, তারা আমার মনে হয় যে 200-তে 200 মার্কস পুরো পেতে পারে। তবে একটা জিনিস আমি বারবার বলছি, তুমি চিন্তা করবা এই সময়টায় যেই ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের শতভাগ অ্যাটেন্ড থেকে যা যা আমরা পড়াবো দ্রুত তুমি হচ্ছে এটা দেখার চেষ্টা করবা। এবং আরেকটা কাজ করবা, লেকচারটা যেহেতু পেজে থাকবে, তুমি হচ্ছে যে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তারপরের দিন আবার দেখে ফেলবা। এবং আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে যারা তোমরা আমাদের হচ্ছে যে ইজি A+ প্রোগ্রামের গ্রুপগুলোতে রয়েছে তাদের কিন্তু হচ্ছে MCQ পরীক্ষা হবে আগামীকালকে, এবং এখানে আমরা যে জিনিসগুলো দেখাবো সেগুলোর হচ্ছে PDF গ্রুপগুলোতে দেবো। পেজে আমরা এটা দিতে পারছি না, এটা গ্রুপে আমরা দিয়ে দেবো। তোমাদের কাজ হচ্ছে সেখান থেকে সুন্দর করে উত্তর সহ দেওয়া থাকবে, আর একটা উত্তর ছাড়া থাকবে। আগে উত্তর ছাড়াটা তুমি প্র্যাকটিস করার চেষ্টা করবা, তারপরে যেটা পারলা না উত্তর সহ যে শিক্ষা রয়েছে সেখান থেকে মিলিয়ে নেবা, ঠিক আছে? তাহলে দেখা যাবে ইনশাল্লাহ তোমার একটা খুব অসাধারণ প্রিপারেশন হবে। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করছি। প্রথম যে অধ্যায়টা আমার মনে হয়েছে যে বেশিরভাগ স্টুডেন্টেরই সমস্যা বলেছে সেটা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন। তা জিনতত্ত্ব বিবর্তনে আমি জাস্ট 2টা লাইন আগে তোমাদের শেখাতে চাই। এই 2টা লাইন এত ইম্পর্টেন্ট যে এই 2টা লাইন থেকে একটা MCQ আসবে ইনশাল্লাহ। জাস্ট 2টা লাইন আগে শিখবো আমরা, জিনতত্ত্ব বিবর্তন, ঠিক আছে? 2টা লাইন আমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে ফেলবো, 2টা লাইন লিখবো, এখান থেকে ইনশাল্লাহ একটা MCQ মাস্ট ইনশাল্লাহ কমন, জিনতত্ত্ব ও বিবর্তন। ওকে ফাইন, আচ্ছা 2টা লাইন আগে আমরা লিখবো। কি সেই 2টা লাইন? প্রথম হচ্ছে 2 রকমের রোগ আছে। কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। কি নাম? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার।
এটা মনে রাখার ক্ষেত্রে খুবই সহজ। আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা অনেকেই এখন অলরেডি জানে যে রহিমা বলে একটা মেয়ে আছে, রহিমাকে হাই ফাই লাগছে, বাস। তাহলে রহিমাকে হাইফাই লাগছে। আচ্ছা, এখন এই র আছে না, রতে হচ্ছে কি রাতকানা, রতে কি হবে রাতকানা। এগুলো যে এই রোগগুলোর নাম আমি লিখছি এগুলো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সাথে সাথে তুমি লিখে ফেলো, এই নোটটা তোমার জন্য খুব ইফেক্টিভ হবে। হতে কি হচ্ছে হিমোফিলিয়া, কি নাম হিমোফিলিয়া, হিমোফিলিয়া। মতে হচ্ছে তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ডুশেনি মাস্কুলার সিনড্রোম। জাস্ট তুমি সহজ করে ডুশেনি মাস্কুলার সিনড্রোম, জাস্ট তুমি মাস্কুলার সিনড্রোম, হ্যাঁ খেয়াল রাখলে তুমি পাবা। ওকে, এটার কারণে মেজাজ খিটখিটে হয়ে যায়, ছোট বাচ্চাদের হচ্ছে আচরণগত সমস্যা দেখা যায়, পেশির মধ্যে অস্বাভাবিকতা দেখা যায়, এরকম। রহিমাকে হাইটা হচ্ছে হাইপার ট্রাইকোসিস, কিরম হাইপার ট্রাইকোসিস, হাইপার ট্রাইকোসিস আমরা নিশ্চয়ই লিখে ফেলছি হাইপার ট্রাইকোসিস। ওকে ফাইন। ফাইতে হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম, সুন্দর করে লিখে ফেলি ফ্রাজাইল এক্স সিনড্রোম। দেখতে পাচ্ছ কিনা জানি না, আগে লিখে ফেলি তারপর আমি সরে যাচ্ছি। ফ্রাজাইল এক্স সিনড্রোম, ফ্রাজাইল এক্স সিনড্রোম। লাতে হচ্ছে কি লাল সবুজ বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা। লক্ষ্য করো রহিমাকে হাইফাই লাগছে, তার এখানে কি কি রয়েছে? রহিমাকে হাইফাই লাগছে, রাতকানা, হিমোফিলিয়া, মতে হচ্ছে মাস্কুলার সিনড্রোম, কি ডুশেনি মাস্কুলার সিনড্রোম। এরপর হচ্ছে হাইটা হচ্ছে হাইপার ট্রাইকোসিস, ফ্রাজাইল এক্স সিনড্রোম, লাল সবুজ বর্ণান্ধতা। আমরা যদি দেখি প্রায় 6টার মতো নাম পেয়েছি, আর 2টা নাম আমাদের শিখতে হবে। কি কি সেই 2টা নাম? খুব সহজ। একটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন, এটা আমরা খেয়াল রাখবো, এটা টেস্টিকুলার ফেমিনাইজেশন। আরেকটা নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে ডায়াবেটিসের 2টা টাইপ আছে, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেটা গড়পড়তা বেশিরভাগ জনের এই ডায়াবেটিসটা, আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। কি নাম? ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, আমি আবার বলছি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। প্রশ্ন আসবে কি নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হয় কিংবা নয়? কিভাবে খেয়াল রাখবা? রহিমাকে হাইফাই লাগছে, রতে কি রাতকানা, হতে হিমোফিলিয়া, মতে মাস্কুলার সিনড্রোম, কোন মাস্কুলার? ডুশেনি মাস্কুলার সিনড্রোম। হাইতে হচ্ছে হাইপার ট্রাইকোসিস, ফাইতে হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম, লাল সবুজ বর্ণান্ধতা। আর 2টা নাম আমাদের খেয়াল রাখতে হবে। কোন কোন 2টা নাম? টেস্টিকুলার ফেমিনাইজেশন এবং ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। ক্লিয়ার? ওকে ফাইন। এখন নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হয় বা নাই? আবার বলছি রহিমাকে হাইফাই লাগছে, খুব সুন্দর করে ভালো করে মাথায় রাখো। ওকে, নেক্সট যে জিনিসটা মাথায় আনতে হবে সেটা কি? সেটা আমি বলছি, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে এই 2টা লাইন থেকে একটা এমসিকিউ মাস্ট, এমনকি 2টাও থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি রহিমাকে হাইফাই লাগছে, এটা কি ডিসঅর্ডার? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। খুব ইম্পর্টেন্ট কিন্তু, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে ফাইন, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, এরপরে রয়েছে লিথাল জিনের কারণে কি কি সমস্যা হয়? লিথাল জিন। আচ্ছা, লিথাল জিনের ক্ষেত্রে মানে মারণ জিন, এটা খেয়াল রাখবো কি জানো? বাবা বাবা হিমুর থেকে ফ্যান কিনলো। কি কিনলো? ফ্যান কিনলো। বাবা হিমুর থেকে ফ্যান কিনলো, খুবই সহজ। বাবা হিমুর থেকে ফ্যান কিনলো, জাস্ট একটু খেয়াল করবো। বাবা হিমুর থেকে কি কিনলো? ফ্যান কিনলো। ওকে ফাইন। বাবাতে হচ্ছে ব্র্যাকিওফ্যালাঞ্জি, 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 সুন্দর করে লিখে ফেলবো। হিমু আছে না, এটা তো হচ্ছে হিমোফিলিয়া। কি নাম? হিমোফিলিয়া। তোমরা কি লক্ষ্য করছো একটু আগে কিন্তু হিমোফিলিয়া ছিল? একটু খেয়াল করো, একটু আগে কিন্তু হিমোফিলিয়া ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হচ্ছে? হিমুর থেকে হচ্ছে থ্যালাসেমিয়া, থেকে থ্যালাসেমিয়া, যেটা হচ্ছে হিমোগ্লোবিন তৈরিতে অস্বাভাবিকতা যদি থাকে চেইনের মধ্যে, তখন এটা হয়। তাহলে ব্র্যাকিওফ্যালাঞ্জিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি কি আছে হতে পারে, এরপরে হচ্ছে ফ্যান কিনলো। আচ্ছা, কিনলোটা আগে বলি। ক্রিপার মুরগি। কি নাম? ক্রিপার মুরগি, ক্রিপার মুরগি। এই 4টা নাম তোমাকে সব সময় ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই 4টা নাম, এই 4টা কিন্তু হচ্ছে লিথাল জিন। এবং আমি তোমাদের বলছি পরীক্ষার হলে তোমার কোথায় ভুল হতে পারে সেটা আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট, হিমোফিলিয়া, হিমোফিলিয়া এটা কিন্তু হচ্ছে সব জায়গায় আছে। হিমোফিলিয়া বানানটা হ দিয়া না হ, হ্যাঁ, তার মানে এটা 2 জায়গায় ইয়েস। তার মানে এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার রয়েছে এবং লিথাল জিন, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এবং লিথাল জিন 2টার ক্ষেত্রে কিন্তু রয়েছে। আবার বলছি, প্রথম যেটা বলেছি রহিমাকে হাইফাই লাগছে, সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আর লিথাল জিনের ক্ষেত্রে বাবা হিমুর থেকে ফ্যান কিনলো। এবং কারো যদি বুঝতে সমস্যা হয় তাকে আমি বলবো এই সব কিছু খেয়াল আছে, কিন্তু তার খেয়াল নাই যে কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, কোনটা লিথাল জিন। খেয়াল রাখবা, ফ্যানের কারণে অনেক সময় কারেন্ট শক হয়ে মানুষ মৃত্যুর দিকে চলে যায়, লিথাল মানে মৃত্যু। তার মানে বাবা হিমুর থেকে ফ্যান কিনলো, ব্র্যাকিওফ্যালাঞ্জি, হিমোফিলিয়া, তারপরে হচ্ছে
থ্যালাসেমিয়া এবং ক্রিপার মুরগি, এই চারটা জানলে যথেষ্ট। তাহলে একটা প্রশ্ন অবশ্যই এখান থেকে আমরা পাচ্ছি ইনশাল্লাহ, নিচের কোনটি খুব ইম্পর্টেন্ট, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এবং কোনটি হচ্ছে লিথাল জিনের কারণে। আবার বলছি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার রহিমাকে হাইফাই লাগছে, লিথাল জিন বাবা হিমুর থেকে ফ্যান কিনলো, খুবই ভুল হয়, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে ফাইন। ওকে, এরপরে আমরা যে জায়গায় যেতে চাই সেটা কি, সেটা লক্ষ্য করে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাথে সাথে কলম নিয়ে ফেলো। আচ্ছা দেখো, এখানে সুন্দর করে প্রশ্ন চলে এসেছে। দেখো প্রশ্নগুলো আমরা সাথে সাথে প্র্যাকটিস করবো, ঠিক আছে? ওকে ফাইন। দেখো, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটি কার দেয়া? আচ্ছা, অর্জিত বৈশিষ্ট্য মানে হচ্ছে দেখা যায় বংশানুক্রমিকভাবে আমরা যে বৈশিষ্ট্য পাই উত্তরাধিকার সূত্রে, এইটার উপর ভিত্তি করে বলা হয়েছে বিবর্তন রয়েছে। তো এই কথাটা যিনি বলেছেন তিনি বায়োলজি শব্দটা প্রথম দিয়েছিলেন, তার মানে কে, ল্যামার্ক বলেছিলেন। এবং এই মতবাদটা মোটেই হচ্ছে যে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসেবে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। কেন? কারণ উনি বলছে যেই জিনিসের ব্যবহার যত বেশি হয় সেটা তুলনামূলক আকারে বড় হয়ে যায়। অথচ আমরা দেখতে পারি যে আমাদের চোখ দিয়ে আমরা প্রতিনিয়ত দেখছি, আমাদের চোখ কি বড় হয়ে যাচ্ছে? প্রশ্নই আসে না। তারপরে রক্তের নালীগুলো দিয়ে প্রতি মুহূর্তে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তের নালীগুলো কি সবসময় মোটা তারপরে হচ্ছে প্রসারিত হয়ে যাচ্ছে? এরকম না। এই কারণে এই মতবাদের মধ্যে অনেকগুলো হচ্ছে বলা যায় যে ভ্রান্ত ধারণা ছিল। এই কারণে এই মতবাদটা খুব একটা মানে হচ্ছে সারা দুনিয়ার যে বিজ্ঞান প্রেমী তাদের কাছে খুব একটা হচ্ছে গ্রহণযোগ্য হয়নি। তারপরে প্রশ্ন এসেছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটি কার দেয়া? তোমরা কমেন্টস আকারেও করে ফেলবা খুব দ্রুত। ল্যামার্ক, জ্যাক ব্যাপটিস্ট ল্যামার্ক, যিনি হচ্ছে বায়োলজি শব্দের সমার্থক ল্যামার্ক, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, এরপরে দেখো নেক্সট, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসে F2 জনুর অনুপাত কোনটি হবে? আচ্ছা, তোমাকে আমি বলে রাখছি যে মেন্ডেলের দুইটা সূত্র আছে এবং সূত্র দুইটা আগে আমি তোমাকে একটু সহজ করে বলে দিই যাতে করে তুমি এখানে আসার সময় তোমার দ্রুত মাথায় আসে। খেয়াল করো যে প্রথম যে সূত্র রয়েছে, প্রথম সূত্র, এটার একটা স্বাভাবিকতাও আছে। স্বাভাবিকতা কি? 3:1। 3:1 এটা হচ্ছে প্রথম সূত্রের স্বাভাবিক অনুপাত। এখন খুব ইন্টারেস্টিং জিনিস, প্রথম সূত্রের ব্যতিক্রম আছে। প্রথম সূত্রের কি বলো? ব্যতিক্রম। ব্যতিক্রম। তা প্রথম সূত্রের যে ব্যতিক্রম, এটাকে আমি সবসময় বলি যে খেয়াল রাখা খুবই ইজি। কিভাবে খেয়াল রাখতে পারি? যেমন তুমি খেয়াল রাখতে পারো যে অসম্পূর্ণ প্রকটতা, মনে রাখারও বুদ্ধি আছে, আমি বলছি অসম্পূর্ণ প্রকটতা, আগে তোমার নামগুলো লিখে ফেলতে পারো। তারপরে হচ্ছে সমপ্রকটতা, সমপ্রকটতা, প্রকটতা, এরপরে হচ্ছে লিথাল জিন, লিথাল জিন, লিথাল জিন, ঠিক আছে? যে কেউ যদি চিন্তা করে যে আচ্ছা কিভাবে আমি খেয়াল রাখবো, দেখো তুমি কিন্তু নিজেই বের করতে পারবা। কিভাবে? তুমি চিন্তা করতে পারো, আচ্ছা এখানকার প্রথম বর্ণ অ, এখানকার প্রথম বর্ণ স, এখানকার প্রথম বর্ণ ল। আচ্ছা আমি এরকম করে একটা বের করতে পারি, অ কি অলস হতে পারতো। কেউ বলতে পারে যে ভাই এরকম করে হতে পারতো, আসল হতে পারতো, যেটা তোমার মন চায়। দেখো এই যে অলস অসম্পূর্ণ প্রকটতা, লতে লিথাল জিন, দৈত্যের সাথে সমপ্রকটতা। তারপরে যদি আমি বলি কি আসল, তাহলে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লতে লিথাল জিন, যেইভাবে তোমার খেয়াল থাকে, ঠিক আছে? আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা যে রয়েছে এইটার অনুপাত খুব ইম্পর্টেন্ট, কিন্তু খেয়াল রাখবা 1:2:1। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা মানে কি আমি সহজ করে বলি। ধরা যাক যে অসম্পূর্ণ প্রকটতা মানে হচ্ছে দুইটা রঙের মধ্যে একটা আলাদা রং চলে এসেছে। যেমন আমি যদি এরকম বলি লাল, গোলাপি এবং সাদা, এখানে খেয়াল রাখবা এই লাল 1, গোলাপি 2, সাদা 1। এবং এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি যদি অনুপাতটা এইভাবে বলে দিই লাল, গোলাপি, সাদা 1:1, কিন্তু আমি যদি চেঞ্জ করে বলি গোলাপি, লাল, সাদা, তখন তো 2:1:1। এই জন্য মনে রাখার জন্য আমি তোমাকে বলবো গোলাপি বানানটা দেখো আকারে বড় রয়েছে, এই কারণে খেয়াল রাখবা গোলাপি হচ্ছে 2। গোলাপি কি বলো? 2। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবা, গোলাপি হচ্ছে 2। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবা। ওকে ফাইন। তাহলে লাল, গোলাপি, সাদা 1:2:1। ওকে, সমপ্রকটতা যে রয়েছে এটার অনুপাতটা আমরা বলতে পারি খুবই সহজ জিনিস, 1:2:1। এখানে মূলত বলা যায় মুরগি আছে না, কিছু পিওর কালো, কিছু হচ্ছে পিওর সাদা, আর কিছু হচ্ছে কালো এবং সাদার ছোপ ছোপ হচ্ছে মিক্সড, এটা হচ্ছে 1:1, 2টা হচ্ছে মিক্সড। আর লিথাল জিন, লিথাল জিন হচ্ছে হোমোজাইগাস অবস্থায় কোনো জিনের কারণে যদি মৃত্যু ঘটে এবং 4 জনের মধ্যে 1 জন মরে যায়, এই কারণে লিথাল জিনের কারণে অনুপাত যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2:1। কত? 2:1। ওকে ফাইন, মানে 25% জিন হচ্ছে যে মারা যায়। এখন প্রথম সূত্রের ব্যতিক্রম 3টা আসতে পারে, নিচের কোনটা অসম্পূর্ণ প্রকটতার অনুপাত, নিচের কোনটি সমপ্রকটতার অনুপাত, নিচের কোনটি লিথাল জিনের অনুপাত। এবং খেয়াল রাখতে হবে লিথাল জিন এটা প্রথম আবিষ্কার হচ্ছে 1905 সালে। কত সালে? 1905 সালে। বিজ্ঞানী কুলো এটা প্রথম হচ্ছে আবিষ্কার করেন, ঠিক আছে? এইভাবে তোমরা একটু ভালো করে করবা। ওকে ফাইন। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি লক্ষ্য করো, দ্বিতীয় সূত্র।
আচ্ছা, দ্বিতীয় সূত্র যেটা রয়েছে সেটার অনুপাতটা যদি নর্মালি আমি তোমাকে বলি 9:3:3:1। এখন তুমি যদি গুণো তাহলে তুমি টোটাল দেখবা 9 3 কত, যেকে বলবো 9 3 12, 12 3 15, 1 16। দ্বিতীয় সূত্রের কয়েকটা ব্যতিক্রম রয়েছে, যেমন একটা ব্যতিক্রম হচ্ছে প্রকট অ্যাপিস্টাসিস। কিরাম? প্রকট অ্যাপিস্টাসিস। প্রকট অ্যাপিস্টাসিস খুব দ্রুত লিখে ফেলো, এখান থেকে একটা প্রশ্ন আসবে যেটাই বলছে প্রকট অ্যাপিস্টাসিস। এটা কিভাবে মনে রাখতে পারো? প্রকট মানে হচ্ছে খুব যেটা প্রকাশিত হয়ে যায়, এবং অ্যাপিস্টাসিস হচ্ছে কোনো জিন যদি একটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, যে বাধা দিচ্ছে তাকে বলে অ্যাপিস্ট্যাটিক জিন, আর যে বাধা পায় তাকে বলে হাইপোস্ট্যাটিক। যে বাধা দেয় তাকে বলে অ্যাপিস্ট্যাটিক, আর যে বাধা পায় তাকে বলে কি? হাইপোস্ট্যাটিক। আচ্ছা, এখন দেখো প্রকট অ্যাপিস্টাসিস এটা অনুপাত কত খেয়াল রাখবা, যে ভালো কাজে বাধা দেয় সে তার যে বাধা দিবে তার কপাল পুড়বে। এই জন্য পোড়া কপাল যারা তাদেরকে বলি আমরা আনলাকি। আনলাকি নাম্বার কত? 13। প্রকট অ্যাপিস্টাসিস 13:3। যোগ করো দুইটা, 13 এবং 3 যোগ করলে কত হচ্ছে? 16 হবে। 9 3 12 3 15, 1 16। ওকে। আচ্ছা, এরপরে আরেকটা রয়েছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিস। লিখে ফেলে আমরা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিস। মনে রাখা খুব ইজি। এমন দুইটা সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে যাদের যোগফল 16 এবং তাদের বিয়োগফল 2। দ্বৈত মানে 2। কিভাবে খেয়াল রাখবা? 9:7। 9:7। দেখো 9 আর 7 যোগ করলে 16, এবং তাদের বিয়োগফল যেটা রয়েছে সেখানে হচ্ছে পার্থক্য রয়েছে কত? 2। খুব সহজ, খুবই ইজি জিনিস। ওকে ফাইন। এরপরে যেটা হতে পারে পরিপূরক জিন। আবার লিখে ফেলছি আমরা পরিপূরক জিন। এইটারও হচ্ছে অনুপাত হচ্ছে 9:7। পরিপূরক জিন এটা হচ্ছে 9:7। আচ্ছা, তোমাদের এখন যেটা কাজ, মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, তোমাদের এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে লেকচার তুমি সাথে সাথে লিখতে থাকো, এবং তোমাকে আমি যেটা বলবো, হ্যাঁ, যে জায়গায় তোমরা ভুলটা করো, আমি আবার বলছি, যে জায়গায় তোমরা ভুলটা করো সেটা হচ্ছে ক্লাসে তোমার এখন যা আমি পড়াচ্ছি তুমি সেটাতে আগে গুরুত্ব দাও। এই ক্লাস তোমার হচ্ছে যে বায়োলজির, বোটানির উপরে 2টা, জুলজির উপরে 2টা ক্লাস রয়েছে। তোমার কাজ হচ্ছে ক্লাসে আমি যা বলছি এটা সাথে সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে লিখে ফেলো, তাহলে তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এখন শোনো, এই যে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিস আছে না, এইটারে কিন্তু আরেকটা স্পেশাল সুন্দর নাম রয়েছে, জন্মগত মুখ বধিরতা। জন্মগত মুখ বধিরতা। মুখ বধিরতা। জন্মগত মুখ বধিরতা। ঠিক আছে? তাহলে দেখো 2টা জায়গা আমরা অলরেডি শিখেছি, এবং এখান থেকে আশা করছি আমরা ওইখান থেকে 1 নাম্বার, এখান থেকে 1 নাম্বার পাবো। কি কি সেটা আমি বলে রাখছি, যে প্রথম বলেছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, রহিমাকে হাইফাই লাগছে, রাতকানা, হিমোফিলিয়া, মাস্কুলার সিন্ড্রোম। কি? ডুশেরি মাস্কুলার সিন্ড্রোম। হাই হচ্ছে হাইপারট্রাইকোসিস, ফাই হচ্ছে ফ্রাজাইল এক্স সিন্ড্রোম, হাইফাই লাগছে, লাল সবুজ বর্ণান্ধতা। তার সাথে 2টা জিনিস মাথায় রাখতে হবে। কি সেটা? টেস্টিকুলার ফেমিনাইজেশন, এবং আরেকটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলাইটাস না কিন্তু, ডায়াবেটিস ইনসিপিটাস। পার্থক্যটাকে একটু বলি, ডায়াবেটিস মেলাইটাস যেটা কমনলি মানুষের হয় সেটা ইনসুলিনের অভাবে হয়, আর ডায়াবেটিস ইনসিপিটাস এটা এডিএইচ এর কারণে হয়। কিসের কারণে? এডিএইচ এর কারণে। হ্যাঁ, এডিএইচ এর কারণে। ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবা। ওকে ফাইন। এরপর বলছি প্রথম সূত্রের স্বাভাবিক অনুপাত তো 3:1। 3:1। এটার ব্যতিক্রম 3টা। কয়টা? 3টা। একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, একটা হচ্ছে সমপ্রকটতা, একটা লিথাল জিন। তুমি এটা আসল, অলস, যেভাবে খুশি তুমি খেয়াল রাখতে পারো। লিথাল জিনের কারণে অনুপাত 2:1 হয়ে যায়। 1905 সালে বিজ্ঞানী কোনো এটা আবিষ্কার করে। দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত 9:3:3:1। টোটাল যোগ করলে 16। 3টা ব্যতিক্রম। প্রকট অ্যাপিস্টাসিস খুব কপাল খারাপ হবে, আনলাকি 13। 13:3। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিস যেটা 2 যোগ করলে 16 হবে, আর বিয়োগফল হচ্ছে 2 হবে। 9:7। এর একটা স্পেশাল সুন্দর নাম হচ্ছে জন্মগত মুখ বধিরতা, এবং আরেকটা যেটা রয়েছে পরিপূরক জিন, যেটাকে আমরা বলেছি 9:7। ঠিক আছে? তাহলে এই 2টা জায়গা আমাদের খুব গুরুত্ব দিয়ে, হ্যাঁ, খুব সুন্দর করে আমরা পড়ে ফেলবো। ওকে ফাইন। আচ্ছা, এখন যে জায়গায় আমরা যাবো একটু খেয়াল করে দেখো, যে এখন আমরা কি পড়বো। দেখো, লক্ষ্য করো, খুব ইন্টারেস্টিং। ওকে, ওকে, দেখতে পাচ্ছ আশা করছি। ওকে, নাইস। আচ্ছা, এবার তাহলে আমরা যে জায়গায় ছিলাম খেয়াল করো, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিসের অনুপাত। এই যে কেউ বলবে 2 পার্থক্য থাকবে, এবং যোগ করলে 16। যে কেউ বলবে কত? 9:7। তোমরা উত্তরগুলো হচ্ছে সুন্দর করে কমেন্টস করতে পারো। 2 এর হচ্ছে গ, 9:7। ঠিক আছে? ওকে ফাইন, 9:7। আচ্ছা, এরপর আমরা চলে যাই কেন 3:1 না হয়ে 1:2:1 হয়। তাহলে 1:2:1 এইটার দেখো তোমার খেয়াল আছে তো, আমি বলছিলাম প্রথম সূত্রের মধ্যে 3টা ব্যতিক্রম, তার মধ্যে অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতা, 2টাতে 1:2:1 ছিল। তার মানে কি? সমপ্রকটতা। সমপ্রকটতা লিথাল জিনের কারণে কত হতো? 2:1। পরিপূরক জিন 9:7। অ্যাপিস্টাসিস 13:3। তার মানে একবার একটু জিনিস লিখে ফেলে বারবার ওইটাকে কন্টিনিউয়াস রিভিশন দিতে হবে, তাহলে দেখবে একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে ফাইন। ওকে, নাইস। এরপরে আমরা চলে যাই, দেখি কি রয়েছে।
মাতা বর্ণান্ধ পিতা স্বাভাবিক হলে পুত্রগণ শতকরা কত অংশ বর্ণান্ধ হবে? আচ্ছা, বর্ণান্ধতা আমি একটু জাস্ট বলে নিতে চাই। এইটা থেকে তোমাদের সিকিউতে প্রশ্ন আসবে, তারপর মনে হয় আমাদের একটু খেয়াল করা উচিত যে এই জিনিসটা আসলো কি করে। জাস্ট একটু আমি বুঝিয়ে দিই, যাতে করে তুমি এখানে চেকার বোর্ডের ব্যাপারটা আমি আজকে ক্লাসের মধ্যে একটু আইডিয়া দিয়ে দেবো, যাতে করে তোমরা সহজে ইনশাল্লাহ পারো। দেখো, এখানে রয়েছে মা, এখানে রয়েছে বাবা। খেয়াল রাখবা, বর্ণান্ধতার ক্ষেত্রে মায়ের 3টা কন্ডিশন হতে পারে। কিরকম? একটা হতে পারে মা একদম স্বাভাবিক, আরেকটা হতে পারে মা হচ্ছে বাহক, আরেকটা হতে পারে মা হচ্ছে বর্ণান্ধ। তার মানে মা বা মেয়েদের 3টা কন্ডিশন। একটা হতে পারে একদম স্বাভাবিক, কোনো প্রবলেম নেই, আরেকটা হচ্ছে বাহক হতে পারে। বাহক মানে কি? মেয়েদের যে ক্রোমোজোম আমরা জানি 2টা এক্স ক্রোমোজোম, তার মধ্যে একটাতে হচ্ছে ধরলাম যে বর্ণান্ধতা, কালার ব্লাইন্ড, সি আছে, আর একটাতে নেই, তার মানে বর্ণান্ধতার বাহক। আর কখন বর্ণান্ধ হবে? 2টার মধ্যেই সি চলে এসেছে, সি মানে কালার ব্লাইন্ড, আমি যেটা চিন্তা করছি বর্ণান্ধ। তার মানে স্বাভাবিক কোনটা? একদম এক্স এক্স, কিচ্ছু নাই। বাহক কোনটা? একটার মধ্যে সমস্যা রয়েছে। আর বর্ণান্ধ হচ্ছে 2টাতে হচ্ছে কালার ব্লাইন্ডের যে জিন সেটা চলে এসেছে। বাবা বা পুরুষের ক্ষেত্রে 2টা কন্ডিশন কি কি হতে পারে? বর্ণান্ধ অথবা হচ্ছে স্বাভাবিক। তার মানে মেয়েদের 3টা হচ্ছে কন্ডিশন হতে পারে, আর ছেলেদের 2টা। তার মধ্যে বর্ণান্ধ বলতে কি? একটা এক্স ক্রোমোজোমে যদি বর্ণান্ধ তার বাহক চলে আসে জিন, তাইলে বর্ণান্ধ, আর স্বাভাবিক হলে কিচ্ছু নেই। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে প্রথম কথা। মা 3 রকমের জিন হতে পারে, বাবার মধ্যে 2 রকম। এখন খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে মা যে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। মায়ের সাথে দেখবা তোমরা যে ছেলের সম্পর্ক ভালো, আর বাবার সাথে সম্পর্ক কার ভালো? বাবার সাথে হচ্ছে মেয়ের সম্পর্ক। তো এটা জাস্ট মূল কথাটা একটু খেয়াল রাখবা যে বাবার বৈশিষ্ট্যটা সাধারণত মেয়ের মধ্যে যায়। একটু জাস্ট লিখে রাখবা, বাবার বৈশিষ্ট্য কোথার মধ্যে যায়? মেয়ের মধ্যে। বাবার বৈশিষ্ট্য প্রধানত কোথায়? মেয়ের মধ্যে, প্রধানত মেয়ের মধ্যে যায়। আর মায়ের বৈশিষ্ট্য প্রধানত ছেলের মধ্যে। মায়ের বৈশিষ্ট্য প্রধানত কার মধ্যে? ছেলের মধ্যে। এটা তোমার জন্য হেল্প হবে। জাস্ট খেয়াল করবা, বাবার বৈশিষ্ট্যটা, বাবার সাথে মেয়ের কানেকশনটা ভালো মেয়ের মধ্যে, আর মায়ের সাথে ছেলের সম্পর্কটা ভালো মায়ের বৈশিষ্ট্যটা ছেলের মধ্যে। বাস, এইটুকু জাস্ট মূল কথাটা খেয়াল রাখবা। এখন আমরা দেখবো যে ঘটনাটা ঘটে কিভাবে। লক্ষ্য করো, এখানে রয়েছে মা, এখানে বাবা। এখান থেকে কিন্তু তুমি একটা এমসিকিউ শুধু না, সিকিউ তুমি কারেক্ট করে ফেলতে পারবা। একটু যদি তুমি গুরুত্ব দাও, তুমি দেখবা যে সিকিউ যেটা রয়েছে সেটা তুমি একদম খুব সুন্দরভাবে বুঝে ফেলবা যে কিভাবে হতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে মাতা হচ্ছে কি বলো, কি বলেছিলাম আমার প্রশ্নটা একটু, আমার যতদূর খেয়াল করে আমি একটু জাস্ট প্রশ্নটা একটু দেখে আসি যে কি ছিল প্রশ্নটা। একটু জাস্ট আমার প্রশ্নটা দেখবো যে মা কি ছিল আর বাবা কি ছিল, জাস্ট একটু খেয়াল করবো। আচ্ছা, এখানে দেখি মা হচ্ছে বর্ণান্ধ, পিতা স্বাভাবিক। মা কিন্তু বর্ণান্ধ বলেছে, বলেনি কিন্তু বর্ণান্ধতার বাহক বা ইয়া বলেনি। কি বলেছে? সরাসরি বলেছে মা হচ্ছে বর্ণান্ধ। ওকে ফাইন। বর্ণান্ধ মানে হচ্ছে মায়ের 2টা ক্রোমোজোমের মধ্যেই হচ্ছে কালার ব্লাইন্ড রয়েছে। ওকে ফাইন। বাবা হচ্ছে কি? সুস্থ, মানে স্বাভাবিক। ওকে ফাইন। এবার আমরা ক্রস করব, দেখি ক্রস করলে কি হয়। এক্স সি এক্স, ওকে, এক্স সি ওয়াই, এক্স সি এক্স, এক্স সি ওয়াই। কি ইন্টারেস্টিং না? মা যখন বর্ণান্ধ হচ্ছে, কি ভয়ঙ্কর! প্রতিটা ছেলে বর্ণান্ধ হয়ে গেছে। প্রতিটা ছেলে কি হচ্ছে? বর্ণান্ধ হয়েছে। তার মানে হচ্ছে, আমি একটু তোমাকে বলেছি, মায়ের বৈশিষ্ট্য ছেলের মধ্যে যায়। মা বর্ণান্ধ যখন হয়েছে, 100% ছেলে বর্ণান্ধ হয়ে গেছে। আর মেয়ে যে রয়েছে, সেই মেয়েদের 2জনই হয়েছে কি? বাহক হয়েছে। কি হয়েছে? বাহক হয়েছে। এই জিনিসটা খুব ভালো করে, হ্যাঁ, অনেকেই হচ্ছে যে 100% কথাটা বলেছে। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। ঠিক আছে? ওকে, নাইস। আমার মনে হয় এটা বুঝে ফেলেছি আমরা। ওকে, এবার আমরা ইয়াতে চলে যেতে চাই। ওকে ওকে, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, দেখি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তাহলে মাতা যখন বর্ণান্ধ, পিতা স্বাভাবিক হলে পুত্রগণ শতকরা কত অংশ? 100% অংশ বর্ণান্ধ হবে। ওকে, নাইস। মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? নিষ্ক্রিয় মানে হচ্ছে যে অঙ্গগুলোর হচ্ছে আমরা নর্মালি কাজ জানি না, কিন্তু আল্লাহ বলছে এই পৃথিবীতে আমি খামোখা কোনো কিছু সৃষ্টি করি নাই, প্রত্যেকেরই হচ্ছে যে আলাদা করে গুরুত্ব রয়েছে। তার মানে নিষ্ক্রিয় হওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু তারপরে তুমি দেখবা যে অ্যাপেন্ডিক্স, যেটাকে অ্যাপেন্ডিক্সের মধ্যে সিকামের সাথে সংযুক্ত থাকে পরিপাকের, সেটাকে একটা নিষ্ক্রিয় অঙ্গ বলে, উপপল্লব বলে। তারপরে কি রয়েছে? এই যে গায়ের লোম, পল্লব না কিন্তু উপপল্লব। তার মানে এখানে গায়ের লোমটাই হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে নিষ্ক্রিয় অঙ্গের লিস্টটা খুব সুন্দর করে বলবা। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা একটু আগে আমরা পড়ছি না? ও ভাইয়া, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে লক্ষ্য করো, যখন এরকম প্রশ্ন থাকবে
কোনো টেনশন করতে হবে না। তাহলে কি হচ্ছে 1:2:1। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি যাতে দ্রুত তুমি এগুলো মাথায় আনতে পারো। 9:7 অনুপাতের কারণ থেকে হলো ভাইয়া 9:7 তো দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, যেটাকে মুখ বধিরতা বলে, আরেকটা হচ্ছে কি পরিপূরক জিন। আমরা দেখি কি রয়েছে, এ দেখো এখানে তুমি দেখলে বুঝতে পারবে যে ডুপ্লিকেট প্রচ্ছন্ন জিন, তার মানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ঠিক আছে, বুঝতেছো আমার কথা? ডুপ্লিকেট প্রচ্ছন্ন জিন এটা এখানে চলে আসবে। ওকে, আচ্ছা এরপরে দেখো কোনটি, দেখো সমবৃত্তীয় অঙ্গ, খুব ইম্পর্টেন্ট, সমবৃত্তীয় এবং সমসংস্থ। একটু খেয়াল করে দেখো, সমবৃত্তীয় এবং সমসংস্থ দুই রকমের ব্যাপার রয়েছে। হ্যাঁ, এই দুইটা জিনিস হচ্ছে আমি সবসময় বলি যে বেশিরভাগ জায়গায় স্টুডেন্টরা ভুল করে, সমবৃত্তীয় কোনটা আর সমসংস্থ কোনটা এই জিনিসটা মাথায় আনতে পারে না। তো এইটা মাথায় আনার জন্য একটা সহজ বুদ্ধি রয়েছে, আমি তোমাকে শিখাই দিচ্ছি, তাহলে তুমি ইনশাল্লাহ একদম খুব দ্রুত কারেক্ট করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে দেখো প্রথম তোমাকে বুঝতে হবে সমবৃত্তীয় কি আর সমসংস্থটা কি। আমি একটু সহজ করে বলি তোমাকে। ওকে, এগুলো মনে হয় না বললেও হতো, তারপর আমি একটু বলি যেখানে তোমাদের ভুল হতে পারে। দেখো একটা হচ্ছে সমবৃত্তীয়, আর একটা হচ্ছে সমসংস্থ। দেখো তোমাকে খেয়াল রাখতে হবে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। কটা জিনিস বলো তো? তিনটা জিনিস। একটা হচ্ছে সমবৃত্তীয়, তার মানে সমবৃত্তীয় মানে হচ্ছে, এটাকে আমি এভাবে বলতে পারি যে হচ্ছে সমবৃত্তীয় মানে হচ্ছে গঠনের সাথে এর কাজ সব কিছু সেম সেম, এইটা হচ্ছে সমবৃত্তীয়। এবং এখানে হতে পারে কি বিভিন্ন হচ্ছে বাদুরের ডানা, তারপরে হচ্ছে পাখির ডানা, ঠিক আছে আছে না, এগুলো হচ্ছে সমবৃত্তীয়। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? পাখির ডানা এগুলো কি বলো? সমবৃত্তীয়। একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবো এখনই। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং আমি সবসময় বলি যে যে জায়গাগুলো ভুল হয় এগুলো তোমার কখনোই ভুল হবে না যদি তুমি একটু বুদ্ধির সাথে পড়ো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করতে হবে। সমবৃত্তীয় এবং সমসংস্থ এটাতে খুবই ভুল হয়, এটা যাতে, ঠিক আছে দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা তাহলে আমি লিখছি পাখির ডানা, তারপর কি লিখছি? বাদুরের ডানা লিখেছি। আর কি লিখতে পারে আমার মাথায় যেটা আসে আমি একটু বলি। তারপরে হতে পারে পতঙ্গের ডানা হতে পারে। ঠিক আছে, পতঙ্গের ডানা, পতঙ্গের ডানা। তোমরা কি বুঝতেছো আমি কি বলছি? পতঙ্গের ডানা, একটু খেয়াল করে দেখো। ওকে, তাহলে এটার আসলে ব্যাপারটা কি বলতে চাচ্ছি একটু আগে বলি। হ্যাঁ আচ্ছা, মূল ব্যাপার সমবৃত্তির হচ্ছে কাজটা সেম, কাজ হচ্ছে একই কিন্তু গঠন হচ্ছে আলাদা, গঠন আলাদা। এইটা হচ্ছে সমবৃত্ত। বাদুরের ডানা, পাখির ডানা, তারপর হচ্ছে পতঙ্গের ডানা। বাদুর, পতঙ্গ এবং হচ্ছে কি বলে এটাকে জানি, পাখির ডানা। এটা একটু ভালো করে খেয়াল করো। ওকে, আর সমসংস্থ যে রয়েছে, হ্যাঁ সমসংস্থের মধ্যে কি আসতে পারে আমরা যদি একটু খেয়াল করি। আচ্ছা, মানুষের হাত আসতে পারে, মানুষের হাত। তারপর হচ্ছে ঘোড়ার অগ্রপথ, ঠিক আছে, এগুলো হচ্ছে সমসংস্থ। বাস, তাহলে এই এক্সাম্পলগুলো আমরা খেয়াল রাখবো। সমবৃত্ত মানে কাজ একই, গঠন আলাদা। আর সমসংস্থ তো বুঝতে পারছো যে সেম টাইপের হবে আর কি, মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ। তাহলে সমবৃত্ত কাজ একই কিন্তু গঠন ডিফারেন্ট। ওকে ফাইন, তাহলে এবার আমরা সরাসরি চলে যাই। ওকে, আচ্ছা তাহলে কোনটি সমবৃত্তীয় অঙ্গ? 8 নাম্বারটা তোমরা একটু জাস্ট কমেন্ট করে ফেলতে পারো যে কোনটি সমবৃত্তীয় অঙ্গ, জাস্ট একটু দ্রুত। হ্যাঁ, যে কেউ বুঝে ফেলেছে যে ভাই এটা পাখির ডানা এবং প্রজাপতির ডানা। এখানে বোধহয় লেখাগুলো একটু কাছাকাছি হয়ে গেছে। পাখির ডানা এবং প্রজাপতির ডানা, এটা হচ্ছে সমবৃত্তীয়। মানুষের হাত, তিমির ফ্লেয়ার, এটা হচ্ছে সমসংস্থ। মানুষের হাত, ঘোড়ার সামনের পা, সমসংস্থ। পাখি ও বাদুরের ডানা, এটা তো হবে না। পাখির ডানা, প্রজাপতির ডানা, এটা প্রধানত, ঠিক আছে। পাখির ডানা, প্রজাপতির ডানা, ঠিক আছে, পাখির ডানা, প্রজাপতির ডানা। ওকে ফাইন, সিটাও হয়, পাখি আর বাদুরের ডানাও তো আসে আমার মধ্যে। আচ্ছা, এটা উত্তর দুইটাই দেখছি কাছাকাছি, এটা একটু দেখে নিও। সমবৃত্তীয় অঙ্গ যেটা রয়েছে, ঠিক আছে, এটা একটু উত্তরটা জাস্ট দেখে নিও, সমবৃত্তীয়। ওকে, আচ্ছা এরপরে দেখো এক্স ও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণের কোন প্রাণীতে। এখন আমি তোমাকে যেটা বলবো জাস্ট আমি একটু দেখিয়ে যাবো প্রশ্নগুলো, যাতে তুমি বুঝে ফেলতে পারো যে এখান থেকে কি কি প্রশ্ন থাকবে। একটু জাস্ট করে দেখো। তার মানে যে এক্স ও এক্স ওয়াই এরকম বিভিন্ন পদ্ধতিতে যে প্রাণীগুলোর এক্সাম্পল আছে সেটা সুন্দর করে পড়ে ফেলবো। আমি একটু জাস্ট তোমাকে দেখাই যাচ্ছি,
তাহলে তুমি বুঝতে পারবে কোন দেশে জন্মগ্রহণ করেন। তারপরে দেখো ল্যামার্ক মতবাদটি কতটি নীতির উপরে প্রতিষ্ঠিত, সম্ভবত যদি মাথায় আছে 4টা নীতির উপরে। অ্যান্টিবডিবিহীন রক্তের গ্রুপ হচ্ছে, তো রক্তের যে 4টা গ্রুপ আছে এই 4টা গ্রুপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি তোমাকে জাস্ট একটু দ্রুত বলে যাই যে এই 4টা গ্রুপ তুমি কিভাবে খেয়াল রাখতে পারো, জাস্ট সবচেয়ে ইজি হইতে বলি। তুমি খেয়াল রাখবা নাম, তারপরে তুমি খেয়াল রাখবা হচ্ছে অ্যান্টিজেন যেটাকে আমরা বলি, এবং তারপরে কি রয়েছে বলো অ্যান্টিবডি। তাহলে খেয়াল রাখবা নাম যেটা রয়েছে এ বি এবং হচ্ছে ও, এখানে মাথায় রাখবা যে নামের সাথে মিলে যাবে যেটা সেটা হচ্ছে অ্যান্টিজেন। কিরকম? তাহলে অ্যান্টিজেন এর হচ্ছে কি এ, আর অ্যান্টিবডি হচ্ছে কি স্মল বি। বি এর ক্ষেত্রে অ্যান্টিজেন বি, এটার ক্ষেত্রে হচ্ছে এ। এ বির ক্ষেত্রে অ্যান্টিজেন হচ্ছে এ বি এবং অ্যান্টিবডি হচ্ছে নেই। আর ও যেটা রয়েছে এর ক্ষেত্রে অ্যান্টিজেন নেই এবং অ্যান্টিবডি তোমরা নিশ্চয়ই জানো এ বি। এবং এইখান থেকে আমরা একটা সহজ কথা বলে রাখি, ও যেটা রয়েছে ওর কিন্তু কোনো অ্যান্টিজেন নাই, এই জন্যই হচ্ছে সার্বজনীন দাতা। এটা কি সার্বজনীন দাতা। এবং খেয়াল রাখতে হবে এ বি যে রয়েছে এটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। এখানে বলে রাখি হঠাৎ করে যদি কারো রক্ত লাগে তাহলে খেয়াল রাখতে হবে যে ও গ্রুপের রক্ত এবং ও এর ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো ও নেগেটিভটা, মানে নেওয়ার ক্ষেত্রে ও নেগেটিভ রক্তটা তোমার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে। ঠিক আছে, ও নেগেটিভ যে রক্তটা আছে সেটা তোমার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে। ওকে, আচ্ছা দেখি আমরা। ওকে, আচ্ছা তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবে। ঠিক আছে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি, এবং এখানে বলা হচ্ছে এবি যেটা রয়েছে এটা হচ্ছে গ্রহীতা, আর ও যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সার্বজনীন দাতা। এবং খুব সহজ কথা, সার্বজনীন দাতা কেন? কারণ এর কোনো অ্যান্টিজেন নাই। আর এই সার্বজনীন গ্রহীতা কেন? কারণ এর 2টা অ্যান্টিজেন রয়েছে। সহজ করে খেয়াল রাখবা এবং মাথায় রাখবা যে ও নেগেটিভ আর পজিটিভটা কিভাবে হয় এটা যদি একটু বলে রাখি। 3 জোড়া হচ্ছে সি ডি ই, প্রচ্ছন্ন হচ্ছে জিন থাকে সি ডি ই, এর মধ্যে বড় হাতের ডি যদি কারো রক্ত থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ রক্ত। কি রক্তের গ্রুপ? পজিটিভ। আর যদি কারো ছোট হাতের স্মল ডি থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। খেয়াল রাখতে হবে কারো যদি ও নেগেটিভ রক্ত হয় তাহলে তার জন্য হচ্ছে রক্তটা হচ্ছে যে কাউকে দেওয়াটা সবচেয়ে ইজি হতে পারে। ওকে, আচ্ছা আমার মনে হয় একটু তোমরা বুঝে ফেলেছ। আচ্ছা এবার আমরা হচ্ছে আবার ওইখানে চলে যাই। আচ্ছা কিভাবে সেট করা আছে? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা তাহলে দেখো এখানে প্রশ্নটা কি ছিল, অ্যান্টিবডি বিহীন রক্তের গ্রুপ, তার মানে কোনটাতে অ্যান্টিবডি নেই? তোমরা একটু কমেন্টস করো দেখি বুঝতে পারছো কিনা। 12 নম্বরটা অ্যান্টিবডি বিহীন রক্তের গ্রুপ, মানে কোনো অ্যান্টিবডি নেই, অ্যান্টিজেন 2টাই রয়েছে। যে কেউ বলবে বুঝতে পেরেছো মনে হয় 12 নম্বরটা। ওকে, এবি এক্স্যাক্টলি। আচ্ছা নেক্সট কোশ্চেন্সে চলে যাই আমরা। পিতা ও মাতা উভয় রক্তের গ্রুপ এবি হলে সন্তানদের মধ্যে এবি রক্ত গ্রুপ কি হারে প্রকাশ পাবে? আচ্ছা তোমার আমি একটা সহজ বুদ্ধি শিখে দিই, এটা ম্যাথমেটিক্যালি করা যায় কিন্তু তোমার জন্য একটা সহজ বুদ্ধি শিখে দিই যাতে এখানে তো আমরা লিখতে পারি। আমার এই মাথাটা এতক্ষণ দেরিতে আসলো। আচ্ছা এখানে বলে রাখি, দেখো পিতা মাতা উভয় রক্তের গ্রুপ এবি হলে সন্তানদের মধ্যে এবি রক্ত গ্রুপ কি হারে প্রকাশ পেতে পারে? একটা সহজ বুদ্ধি তোমাকে আমি শিখাই দিই যাতে করে তুমি একদম ইজি ওয়েতে করতে পারো। খেয়াল রাখবা এবি, তো খেয়াল রাখবা এ হচ্ছে 25%, শুধু বি হতে পারে 25%, আর এবি আছে না এটা হতে পারে 50%। ঠিক আছে, 25 এবং 50%। ঠিক আছে, এটা যদি তুমি খেয়াল রাখো তাহলে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে 50%। আরো বোঝানো যায় তোমার জন্য সহজ করে আমি জাস্ট বললাম খেয়াল রাখার জন্য। ওকে, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে? প্রত্যেকেই তোমরা জানো প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা, জানো, এগুলা বলার দরকার নাই, ডারউইন। আচ্ছা এরপরে আমরা চলে যাই, আর্কিওপ্টেরিক্স কোন যুগে উদ্ভব হয়েছিল? যে কেউ জানে এটা হচ্ছে কোন যুগে? অনেক আগে না, অনেক আগে বলতে কোনটা? জুরাসিক যুগে হবে এক্স্যাক্টলি। আচ্ছা জীবন্ত জীবাশ্ম কোনটা? ল্যাট্রিমেরিয়া হওয়ার কথা, সম্ভবত খেয়াল করবা ল্যাট্রিমেরিয়া হওয়ার কথা। ওকে, বর্ণান্ধতার জন্য দায়ী জিন? যে কেউ বলবো আচ্ছা ভাই বর্ণান্ধতার জন্য দায়ী জিন, আমরা কিন্তু একটু আগে কিন্তু পড়ে আসছি না, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে বর্ণান্ধতার জন্য দায়ী জিন কোনটা। আচ্ছা তোমার নিশ্চয়ই খেয়াল রয়েছে ওই যে রহিমাকে হাইফাই লাগছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আর বলেছিলাম বাবা হিমুর থেকে ফ্যান কিনেছে, সেটা কি? ওইটা ছিল হচ্ছে লিথাল জিনের কারণে যে রোগগুলো, এবং 2 জায়গায় কমন ছিল কি? হিমোফিলিয়া। তাহলে তুমি দেখো প্রশ্নগুলো কিন্তু মোটেই কঠিন নয়, তুমি যদি একটু জাস্ট যেই জায়গায় প্রশ্নটা তোমার কনফিউশন হতে পারে সেটা দিয়ে গুরুত্ব দিয়ে পড়ো, ইনশাল্লাহ তুমি 15টা এমসিকিউ 15টাই কারেক্ট করে আসবে, এবং এখানে তুমি পূর্ণ মার্কস তোমাকে নিতেই হবে। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটার ক্ষেত্রে এমসিকিউতে কোনো নাম্বার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কখনোই হবে না। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ দেখো এরপরে বংশগতি বিজ্ঞানের জনককে? এটা সবাই জানে। মানুষের দেহকোষে কতটা দেহকোষ হচ্ছে কতটি? এটা খেয়াল রাখবা। দেখো এই প্রশ্নগুলো একটু দেখবা,
44টি বা 22 জোড়া, 44টি বা 22 জোড়া, এটা খেয়াল করে কতটি জোড়া কিন্তু বলেনি, বলছে কতটি, তার মানে 44টা, আর 22টা কিন্তু না, জোড়া আকারে। দেখো অস্তিত্বের জন্য সংগ্রাম, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যে কেউ জানে এগুলো ডারউইন। তার মানে তোমার যে জায়গায় সমস্যা হতে পারে সেগুলো যদি তুমি একটু জাস্ট খেয়াল করে পড়ো, তাহলে তুমি দেখবা যে ইনশাআল্লাহ। দেখো কোনগুলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, ও ভাই প্রথম সূত্রের ব্যতিক্রম আপনি বলছিলেন 3টা ছিল, অসম্পূর্ণ বর্গটা হ্যাঁ রয়েছে, আর লিথাল দিন, তার মানে 1 এবং 3 মিলে কোনটা হবে, খ নাম্বারটা হবে। বুঝতেছো আমার কথা? খুবই ইজি জিনিস, কিন্তু একটু যদি সুন্দর করে পড়ো, হ্যাঁ একটু যদি সুন্দর করে পড়ো তাহলে দেখবা যে ইনশাআল্লাহ তোমার কারেক্ট হয়ে গিয়েছে। ওকে, এই যে কে, তাসিন কাদির নাকি, হ্যাঁ বলছে যে ভাইয়া সিকিউটা দেখেন। আচ্ছা আমি আগে তোমাকে এমসিকিউটা একটু আইডিয়া দিয়ে দিই, দ্রুত আমি কয়েকটা অধ্যায়েরই তোমাদের আইডিয়া দিয়ে দিই। তাহলে দেখো ও গ্রুপ, দেখো ও রক্ত গ্রুপধারী রক্ত দিতে পারে যাদেরকে, তুমি খেয়াল রাখবা যে যেই গ্রুপে তাকে পারবে, এবং খেয়াল রাখবা হচ্ছে সার্বজনীন যে গ্রহিতা তাকেও পারবে, সার্বজনীন যে গ্রহিতা তাকেও পারবে। তাহলে ও রক্ত গ্রুপ কাকে দিতে পারবে, যে কেউ বলবো ও ভাইয়া, তুমি বুঝতেছো আমার কথা আমি কি বলছি, খেয়াল করো। ও হচ্ছে, আচ্ছা যে কেউ বলবে আচ্ছা ভাইয়া একটু একটু হয়তো আপনি একটা সুন্দর কথা বলছেন, ও হচ্ছে সার্বজনীন কি দাতা, আর এবি ছিল সার্বজনীন গ্রহিতা, এবি ছিল সার্বজনীন গ্রহিতা। তাহলে তুমি যদি ওইভাবে কমনলি চিন্তা করো তাহলে কিন্তু তুমি একদম ইজি ওয়েতে ইনশাআল্লাহ আনসারটা কারেক্ট করে ফেলতে পারবা। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে দেখো ও গ্রুপ রক্ত গ্রুপ ধরে, আচ্ছা আমি জিনিসটা মনে হয় অনেকে বুঝতে পারিনি কি বলছি, একটু জিনিসটা বুঝাই দিই, নাহলে এখানে আবার একটা কনফিউশন তৈরি হবে। আচ্ছা দেখো আমি একটু জিনিসটা ক্লিয়ার করি। ধরো এ রয়েছে, বি রয়েছে, এ বি রয়েছে, ও রয়েছে, 4টা গ্রুপ তো এবিও সিস্টেমে। এখানে খেয়াল রাখবা এবি হচ্ছে সার্বজনীন, এটা হচ্ছে গ্রহিতা, তার মানে এ যে কারো কাছ থেকে রক্ত নিতে পারবে, আর ও হচ্ছে সার্বজনীন দাতা, তার মানে সবাইকে রক্ত দিতে পারবে। কিন্তু যদি প্রশ্ন করে এ গ্রুপ কাকে দিতে পারবে, এ কাকে দিতে পারবে, তাহলে এ তো একে দিতেই পারবে, তার সাথে কে সার্বজনীন যে গ্রহিতা তাকেও দিতে পারবে, তাহলে এ একেও দিতে পারবে, আবার এ বিকেও দিতে পারবে। তারপরে তোমার যদি বলে বি কাকে দিতে পারবে, ও আচ্ছা বি বিকেও দিতে পারবে, আর সার্বজনীন গ্রহিতা যে তাকেও দিতে পারবে। বুঝতেছো? ও কাকে দিতে পারবে, ও সবাইকে দিতে পারবে, ও সবাইকে, কেন, কারণ হচ্ছে সার্বজনীন দাতা। ঠিক আছে, এই কমন সেন্সটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবা, তাহলে ইনশাল্লাহ দেখবা যে ওকে হয়ে গেছে। তার মানে ওর গ্রুপধারী যে আছে রক্ত তারা এ বি এ বি সবাইকে দিতে পারবে। ওকে ফাইন, এ বি এ বি সবাইকে। ওকে নাইস। আচ্ছা এরপরে আমরা দেখি এবি রক্তের গ্রুপের ক্ষেত্রে যেটি প্রযোজ্য। এবি রক্তের গ্রুপ একটু আগে তোমাদেরকে আমরা পড়িয়েছি যে এবি যে রক্তের গ্রুপটা রয়েছে সেখানে তুমি খেয়াল করে দেখো যে এখানে 2 জন অ্যান্টিজেন ছিল। ওকে ফাইন, উভয় অ্যান্টিবডি অনুপস্থিত, এটাও ঠিক। এটা হচ্ছে সার্বজনীন গ্রহিতা, হ্যাঁ, তার মানে এবির ক্ষেত্রে 3টা জিনিসই ঠিক। তোমরা কি বুঝতেছো এই বহুপদীগুলো কিভাবে আসবে? খুবই কনসেপচুয়াল টাইপের যেগুলো সেগুলো থেকে আসবে। ঠিক আছে, ওকে ফাইন, সবাইকে পারবে এক্স্যাক্টলি। আচ্ছা তারপরে দেখো 2টি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটনার ফলে সাদা ও কালো উভয় ধরনের অপত্য জন্ম নিল। উদ্দীপকে উল্লিখিত গিনিপিগের মাতা পিতার জিনোটাইপ কি ধরনের? আচ্ছা এইখানে আমি তোমাদের একটু জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। এই যে জিনোটাইপের যে প্রশ্নগুলো আসে এগুলো খুবই ইজি জিনিস, তোমাকে একটু বোঝার জন্য আমি একটু বলে দিই। তুমি যখন এই অধ্যায়ের যে সিকিউ, এখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রে 2টা করে সিকিউ থাকে, আর একটা তো প্রত্যেকবার থাকবেই থাকবে, 2টা থাকার সম্ভাবনা রয়েছে। এবং জিনোটাইপ সম্পর্কিত যে সিকিউগুলো এগুলো লিখলে কিন্তু পূর্ণ মার্কস, এবং একটা প্যাটার্ন অনুযায়ী করলেই হয়ে যায়। তা আমি তোমাকে একটা বুদ্ধি শিখাই দিই, যাতে করে তুমি এই 3টা লাইন খেয়াল রাখবা। ঠিক আছে, যাতে তোমার একদম মাথায় চলে আসবে। 3টা জাস্ট লাইন খেয়াল রাখবা। কিরকম? তুমি খেয়াল রাখবা, প্রথমে হচ্ছে ফিনোটাইপ, তারপর ফিনোটাইপ, তারপর কি করবা, জিনোটাইপ। আচ্ছা, এবং আরেকটা জিনিস খেয়াল রাখবা, ফিনোটাইপ জিনোটাইপও আছে, আর কি গ্যামেট। F1 গণিতে আমি কি কি গ্যামেট পাচ্ছি। আচ্ছা এখন দেখো বলেছে 2টি কালো গিনিপিগ এর মধ্যে ক্রস ঘটনার ফলে সাদা ও কালো উভয় ধরনের অপত্য জন্ম নিল। তাহলে উদ্দীপকে উল্লিখিত গিনিপিগের মাতা পিতার জিনোটাইপ কি হবে? তাহলে আছে 2টি কালো গিনিপিগ, কালো হচ্ছে ব্ল্যাক না, বি বি বি, ঠিক না, কালো। এখন বলছে কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটনার ফলে সাদা ও কালো। আচ্ছা এখন দেখো এই বি কিন্তু হচ্ছে প্রকট, বি কি বলো, প্রকট, তার মানে এটা হচ্ছে একদম পিওর কালো। আর যদি বলে এরকম বি এর সাথে বি, তার মানে হচ্ছে এটা প্রকট আর এখানে প্রচ্ছন্ন। তোমরা কি আমার কথা বুঝতেছো আমি কি বলছি? হ্যাঁ আচ্ছা, ও আছে না, ও হচ্ছে সার্বজনীন, সবসময় খেয়াল রাখবা, ও হচ্ছে সার্বজনীন, হচ্ছে দাতা, তার মানে সবসময় খেয়াল রাখবা ও সার্বজনীন দাতা মানে সে সবাইকে দিতে পারবে। আর নেওয়ার ক্ষেত্রে খুবই কমন সেন্স তোমাকে আমি বলি, নর্মালি যেটা হয় মানে এখানে তোমাদের এটা তোমাদের লেভেলের জন্য শেখানো হয়, মেডিকেলে কিন্তু অন্যভাবে শেখানো হয়। মেডিকেলে কিন্তু যে কারো রক্ত যে কাউকে এটা না, এটা তোমাদের লেভেলের জন্য। খেয়াল রাখবা যে ও যেটা রয়েছে সবসময় মাথায় রাখবা যে ও এর মধ্যে কিন্তু কোনো অ্যান্টিজেন নাই, ও এর 2টা অ্যান্টিবডি আছে। এবং এই কারণে যেটা হয় নর্মালি ও কিন্তু শুধু ওর কাছ থেকে নেয়, ও
ওকে কি করে ওর কাছ থেকে নেয় আর দেয় হচ্ছে সবাইকে। এবং খেয়াল রাখতে হবে যে এই যে এবি যে আছে, টেকনিক্যালি তুমি চিন্তা করো এবি কি করতে পারে, যে এবিকে তো দিতেই পারে এবং সে সবাইকে পারবে। কি কারণে? কারণ সে সবার কাছ থেকে সে নিতে পারবে। আমি কি উল্টা বলছি, এবি সবার কাছ থেকে কি করতে পারে, নিতে পারে। আর ও যে রয়েছে সে সবাইকে হচ্ছে দিতে পারে। বুঝতেছো আমার কথা? তুমি জাস্ট এটা খেয়াল রাখবে তাহলেই হবে। আচ্ছা এখন দেখো, তাহলে বলছে কালো এবং সাদা উভয় ধরনের যদি জন্ম নেয়, তার মানে হচ্ছে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, মাতা পিতার জিনোটাইপ কি ছিল তোমাকে যদি বলে, তাহলে বুঝতে হবে যে পিওর ছিল না, প্রত্যেকটার মধ্যে একটা মিক্সড ছিল। কি ছিল বলো? একটু মিক্সড ছিল। মিক্সড ছিল মানে হচ্ছে এইটা ছিল, এটা হচ্ছে প্রকট আর এটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে তুমি বলতে পারো যে ভাই এটা কিভাবে হয়? খুব সহজ, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এখানে আছে বি, এখানে আছে বি, এখানে ক্রস হলো আরেকটা বি রয়েছে আরেকটা বি। এখন যদি তুমি এখানকার ক্রসটা করো কি হবে একটু খেয়াল করো তো। বি এর সাথে বি মিলে এটা হচ্ছে পিওর কালো, বি এর সাথে বি এটা হচ্ছে কালো, বি এর সাথে বি এটা হচ্ছে কালো, আর বি এর সাথে বি এটা হচ্ছে সাদা। কেন? কারণ এখানে এই যে বড় হাতের যে বি সেটা নাই, বড় হাতের বি না থাকার কারণে ঠিক আছে এটি সাদা হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, আমার মনে হয় একটু প্রত্যেকে বুঝে ফেলেছ। ওকে নাইস, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, একটু খেয়াল করবা। তারপর ওইখানে বলেছে উদ্দীপকের আলোকে কালো সাদা অপত্যের অনুপাত। তাহলে একটু আগে দেখো যে কালো এবং সাদা, ওই যে বুঝতেছো, কালো হচ্ছে 3টা আর সাদা হচ্ছে 1টা। দেখো 26, একটু আগে আমি দেখিয়েছি, কালো 3টা হবে, সাদা কয়টা হবে বলো? 1টা। তাহলে তুমি বুঝতে পারছো যে কি টাইপের কোশ্চেন আসছে। আমি তোমাকে জাস্ট একটু জিনিসটা দেখাতে যাচ্ছি, আর অন্য কিছুই না। ঠিক আছে, এরপরে তুমি দেখবা এখানে যে লাল সবুজ বর্ণান্ধতা, তারপরে হচ্ছে জন্মগত হচ্ছে ওই মুখ বধিরতা, এপিস্টেসিস, তারপর হিমোফিলিয়া, রক্তের যে গ্রুপগুলো রয়েছে, এগুলো মেন্ডেলের যে সূত্রগুলো রয়েছে, এখান থেকে যদি তুমি পড়ো ইনশাআল্লাহ তুমি দেখবা যে 100% ইনশাআল্লাহ দেখবা যে তোমার কমন। হ্যাঁ, এগুলো যেগুলো আমরা সিকিউ হচ্ছে যে এইখানে প্র্যাকটিস করাচ্ছি এই শিটের মধ্যে, এগুলো থেকে ইনশাআল্লাহ আশা করি যে 15টা যে কোনো বোর্ডে তুমি ইনশাআল্লাহ কমন পাবা, নিশ্চিত করে বলা যায়। ঠিক আছে, ওকে ফাইন, এইটা একটু ভালো করে খেয়াল রাখবা। ওকে, এই জিনিসটা খুব কি বাদামির কথা কি বললো বুঝতে পারিনি, কালো সাদা অনুপাত। হ্যাঁ, এটা বাদামি বিবি, বাদামির ওইখানে মনে হয় কি ছিল, আমার মতে তো বাদামি হওয়ার কথা না। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রশ্নগুলো আমার মনে হয় তোমরা ইনশাল্লাহ না পাওয়ার মতো কিছু না, এটা পিডিএফ তোমাদের দেওয়াই থাকো, ওইখান থেকে তোমরা দেখে নিবা, তাহলে দেখবা যে ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে আছে। দেখো যে একই রকম জিনিস প্রশ্নগুলো আসছে, তুমি জাস্ট প্র্যাকটিস করবা এবং দেখবা যে ইনশাল্লাহ তোমার একদম ইজি হয়ে যাবে। আমি জাস্ট খালি একটু দেখছি যে কি কি কথা রয়েছে। ঠিক আছে, দেখো এই যে নিচের কোন রোগের কারণে হাই স্কুলের একজন ছাত্র চলশক্তিহীন হয়ে যেতে পারে, এটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। ঠিক আছে, তাহলে এই এমসিকিউ গুলো একটু পড়ে ফেলবা চ্যাপ্টার ভিত্তিক। লাল সবুজ বর্ণান্ধতা, দেখো তোমাকে আমি বলছিলাম যে রহিমাকে হাইফাই লাগছে। আর একটা কি বলেছে যে যেটা কথা বললাম সেটা হচ্ছে যে বাবা হচ্ছে যে হিমুর থেকে ফ্যান কিনলো, বাস এগুলো তুমি পড়বা, প্রথম এবং দ্বিতীয় সূত্র যেটা রয়েছে। এবং হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রক্তের যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে। তারপর হচ্ছে আর্কিওপ্টেরিক্স আছে না, যেটা হচ্ছে যে 2টা গ্রুপের মধ্যে সংযোগকারী। হ্যাঁ, এইটা একটু ভালো করে পড়বা, বাস। আমার মনে হয় যে ইনশাল্লাহ প্রত্যেকেই যেখান থেকে প্রশ্ন আসুক অবশ্যই ইনশাল্লাহ দেখবা যে পারছো যে হ্যাঁ এটা এরকমই হবে, ইনশাল্লাহ পারা যাবে। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের এই যে এই অধ্যায়টা নিয়ে তোমরা অনেকেই কথা বলেছো যে ভাই এই অধ্যায়টা আমরা বুঝতে পারি না। আচ্ছা, আমি একটু জিনিসটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের। দেখো যে সমস্যাটা হয়েছে কি জানো, তোমরা না পড়ে আমার মনে হয়েছে অযথা হচ্ছে এদিক ওদিক খালি হচ্ছে যে টাইম লস করো। এদিক ওদিক বলতে কি, দুশ্চিন্তার মধ্যে থাকো, যেটা সবচেয়ে ভয়ঙ্কর। বরং তোমার যেটা করা উচিত সেটা আমি বলি। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি তো বললামই যে আমরা যে সিকিউগুলো হচ্ছে যে এগুলো তুমি প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। আর একটা জিনিস বলে রাখছি, যারা আমাদের ইজিএ প্লাস প্রোগ্রামের এই শিক্ষার্থী তাদের বলে রাখছি, তোমাদের যে 3টা বই তোমরা পেয়েছো ইজি বায়োলজির, আর কি বলে ইজিএ প্লাসের বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের, সেই বইটা হচ্ছে তোমার সামারি বুক, সেইটার তুমি পড়বা। ওইটা অলরেডি তো অনেক আগেই তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তার সাথে এগুলো তুমি প্র্যাকটিস করো, বাস। আর যে সিকিউ আছে, সিকিউ এর ক্ষেত্রে তোমাদের যে সাজেশন আমরা দিয়ে দিচ্ছি সেটা পেজেও আমরা দেবো। সেই সাজেশনগুলো জাস্ট কয়েকটা করে অধ্যায়, কীরকম আমি তোমাকে আজকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। যেমন জুলজির ক্ষেত্রে আমার মতে সবচেয়ে ভালো তোমার জন্য রক্তটা পড়ে ফেলা, পরিপাকটা পড়া, এবং এই 2টার সাথে খুবই 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 তোমার জন্য ভালো হবে জিনতত্ত্বটা পড়া। এই 3টা অধ্যায় তুমি পড়ে যাও ইনশাল্লাহ, তোমার 4টা কোশ্চেন কমন থাকবে আশা করছি। তার মানে এই 3টা থেকে 4টা প্রশ্ন কমন থাকবে এবং সুন্দর করে তুমি আনসার লিখে ফেলতে পারবা। ঠিক আছে, একদম খুবই ইজি জিনিস। ওকে স্যার, এগুলো করলে কি এইচএসসি এর 15টা, হ্যাঁ 15টা এমসিকিউ আর 2টা সিকিউ না, সিকিউ বলতে বুঝলাম না, সিকিউ তোমার 3টা কমন থাকবে। তার মধ্যে এখানে সিকিউগুলো তো এখানে আমি লিখে দেখাচ্ছি না, এখানে দেখাইনি। ঠিক আছে, আরেকটা ক্লাস আছে না, সেদিন আমি তোমাদের প্রথম থেকে সিকিউ বলবো।
আজকে আমি জাস্ট তোমাকে বললাম যে এখানকার এমসিকিউ। আচ্ছা, এখন অন্যান্য চ্যাপ্টারগুলোর সিকিউ এমসিকিউ নিয়ে আমি জাস্ট একটু আলাপ করব, যে প্রশ্নগুলো কীরকম আসছে আমি তোমাকে জাস্ট একটু দেখাই দিচ্ছি, যাতে করে তোমার মাথায় চলে আসে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আমি একটু জাস্ট তোমাকে দেখিয়ে দিই। ওকে, আচ্ছা এবার আমরা যেতে পারি যেটা পরিপাক ও শ্বসনে একটু যাই, তোমাকে একটু জাস্ট খালি দেখিয়ে দিই যাতে করে তুমি মোটামুটি এটা কেন জানি একটু ওলট পালট করছে। আচ্ছা আমি একটু জাস্ট এগুলো এখান থেকে আমি দেখা। আচ্ছা দেখো এখানে দেখো, এখান থেকে আমি সরাসরি কেমন জানি একটু ওলট পালট। আচ্ছা ধরো একটু আচ্ছা দেখো, এখানে আমি তোমাকে একটু জাস্ট দেখিয়ে দিই যে প্রশ্নগুলো তুমি কিভাবে পড়বা। দেখো, হ্যাঁ দেখো, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা আমাকে বলে রাখি সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ যে রয়েছে সেটা কিন্তু তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে। আর এমসিকিউর ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমরা যেই পিডিএফটা তোমাকে তুমি পেয়ে যাবে, সেই পিডিএফের মধ্যে যে এমসিকিউগুলো আছে প্রথমে তুমি নিজে আগে দাগার চেষ্টা করবা যে তুমি কতগুলো পাচ্ছ, তারপরে যে আনসার দেওয়া রয়েছে সহ সেটা পড়বা। প্রথমে আবার আনসারটা পড়তে যাইও না, তাহলে তোমার নিজের হচ্ছে ইভ্যালুয়েশনটা করতে পারবে না যে কীরকম তোমার কারেক্ট হচ্ছে ভুল হচ্ছে, এই ইয়াটা তোমার মধ্যে একটু প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা আমরা দ্রুতই শেষ করবো ইনশাল্লাহ, টেনশনের কারণে আমি জাস্ট আগে তোমাদের একটু আইডিয়াটা দিয়ে দিই। দেখো এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো থাকে কীরকম, জাস্ট এইটা দেখো যে কীভাবে পড়তে হয়। যেমন দেখো যে বিভিন্ন আমাদের শরীরের যে বিভিন্ন হচ্ছে অস্থিগুলো আছে না, যেমন হচ্ছে মুখের মধ্যে কিছু আছে, তারপর হচ্ছে করটিকার মধ্যে রয়েছে, হ্যাঁ, এরপরে হচ্ছে হাতের মধ্যে কিছু অস্থি, পায়ের মধ্যে কিছু রয়েছে, বিভিন্ন রকমের কশেরুকা আছে, এই সংখ্যা, এদের নাম, হ্যাঁ ঠিক আছে, কোনটা কোথার অস্থি হয় নয়, এরকম প্রশ্ন থাকে। দেখো বক্ষদেশীয় কশেরুকার কয়টি, দেখো একটু জাস্ট করে আমি বলছি। তারপরে মানুষের টার্সাল অস্থি, টার্সাল নিশ্চয়ই জানো, মানে কার্পাল হচ্ছে হাতেরগুলো, পায়েরগুলো হচ্ছে টার্সাল। আচ্ছা তারপরে দেখো মানবদেহ অস্থির সংখ্যা কতটি, দেখো প্রশ্নগুলোর টাইপটা একটু তুমি দেখো, মানুষের করটিকার অস্থি কোনটি, তার মানে তুমি দেখো একটু জাস্ট দোষী কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়। তারপরে ফিমারের বৈশিষ্ট্য কোনটি, আগে প্রশ্নটা তুমি দেখে ফেলবা, তারপরে দেখো স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যায়। আচ্ছা তারপরে দেখো ডেল্টয়েড পেশির প্রতিপক্ষীয় জোর, এরপরে রয়েছে অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, তারপরে দেখো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটা সত্য। আমি জাস্ট তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি কি কারণে, তুমি যাতে বুঝতে পারো। অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা, এরপরে দেখো সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটি। এইখানে তোমার কাজটা কি জানো, আমি তোমাকে বলছি, অনেকেই বলেছে আমাকে যে ভাইয়া এই এইচএসসির যে হচ্ছে তোমার এ প্লাসের যে পরীক্ষাটা থাকে সেইটার জন্য আমাদের মেইন বই পড়তে হবে কিনা। আসলে সত্যিকার অর্থে এ প্লাসের জন্য তোমার হচ্ছে মেইন বইয়ের খুব একটা গুরুত্ব লাগবে না। কেন, কেউ যদি জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করে যায়, ওই টাইপেরই কোশ্চেন্স থাকবে এবং খুব সহজভাবে সেই প্লাসটা পেয়ে যাবে। তবে অ্যাডমিশনের জন্য তার তো বই পড়ার কোনো বিকল্প নাই, সেটা তো পুরো ডিফারেন্ট জিনিস। কিন্তু এ প্লাস পাওয়ার জন্য এই জন্য আমরা বলি যে কোনো টেনশন নাই, তোমার এখনও যে টাইম রয়েছে, আজকে 6 তারিখ, আগামী মাসের 6 তারিখ, এবং এইটা সম্ভবত 31 মাস, মানে প্রায় গড়পড়তা 25-30 দিন রয়েছে। তুমি যদি প্রত্যেক দিন জাস্ট একটা নির্দিষ্ট সময় যদি পড়ার মধ্যে থাকো, তুমি দেখবে যে এমসিকিউ থেকে শুরু করে সিকিউ তোমার একদম ইজি ওয়েতে কারেক্ট হয়ে যাবে, মোটেই ভয় পাবা না। তবে তোমাকে আমি বলবো, তোমার প্রথম টার্গেট হওয়া উচিত প্রত্যেকটা সাবজেক্টে 15টা হচ্ছে এমসিকিউ, 3টা সিকিউ। আমি আবার বলছি, পুরো কোশ্চেন তোমার কমন পাওয়ার দরকার নেই, কেননা তুমি পুরো প্রশ্ন তো লেখার সুযোগই নেই, তুমি লিখবা হচ্ছে মাত্র 3টা। তার মানে তুমি আগে প্রত্যেকটা বইয়ের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে পড়ে ফেলো। যেমন আমরা যদি চিন্তা করি জুলজির ক্ষেত্রে, আচ্ছা আমরা কি করবো, রক্ত নিয়ে পড়বো। রক্তের কি পড়বো, যে রক্তের হচ্ছে যে ওই অলিন্দ এবং নিলয় দিয়ে যখন সিস্টোল, ডায়াস্টোল, এরপরে হচ্ছে কপাটিকাগুলো দিয়ে যখন যায়, কপাটিকাগুলোর কাজ কি হয়েছে, হৃৎপিণ্ডের একটা লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, উচ্চ রক্তচাপজনিত কী কী জটিলতা রয়েছে, তারপরে বলা যায় যে ওই জটিলতাগুলো থেকে নিজেদের রক্ষা করার উপায়, হার্ট অ্যাটাক, তারপরে স্ট্রোক, হার্ট ফেইলিওর, এগুলোর মধ্যে মূল পার্থক্যটা কী রয়েছে। দেখো এই প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো, এখান থেকে তুমি 1টা থেকে 2টা প্রশ্ন পেয়ে যাবে। তারপরে তোমার কী রয়েছে, পরিপাক। পরিপাকে আচ্ছা কী হতে পারে, পরিপাকের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো দেখবা যে পরিপাকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শর্করা পরিপাকের যে প্রক্রিয়াটা রয়েছে, তারপরে হচ্ছে পাকস্থলী এবং যকৃৎ যে রয়েছে, আর অগ্নাশয়, এই 3টার যে কাজ, সেক্ষেত্রে কোন কোন হরমোন, এনজাইম কী কী কাজ করছে। এবং আরেকটা জিনিস তুমি কী করতে পারো, যকৃতের
সব রকমের কাজ, সব রকমের মানে হচ্ছে সেইখানে যে দেখা যাচ্ছে গ্লুকোজ থেকে কি বলে এটার নাম, আর গ্লাইকোলাইসিস, তারপরে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস, এই বিভিন্ন যে প্রক্রিয়াগুলো হচ্ছে সেই প্রক্রিয়াগুলোর মানে মূল হেডলাইনগুলো সেগুলো যদি তুমি পড়ো দেখবা যে তোমার হচ্ছে পরিপাক সম্পর্কিত যে অধ্যায় সেখান থেকে তুমি নিশ্চিত একটা কখনো দুইটাও পেতে পারো। আর কি রয়েছে হচ্ছে জিনতত্ত্ব বিবর্তনে প্রথম সূত্রের ব্যাখ্যা ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা ব্যতিক্রম, তার সাথে কি করতে পারো ওই যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটাকে বলে হচ্ছে জন্মগত মুখ বধিরতা, এবং এর সাথে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সেক্স লিঙ্ক যে ডিসঅর্ডারগুলো রয়েছে সেগুলো, এগুলো তুমি প্র্যাকটিস করো, তুমি দেখবা যে ইনশাল্লাহ তোমার হচ্ছে 3টার বেশি প্রশ্ন তোমার কমন থাকবে মানে সিকিউ। আর এমসিকিউতে তুমি হচ্ছে এই পিডিএফগুলো প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার একদম A+, মানে এই জুলজি থেকে তুমি দেখবা 95-97% মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমাকে আগে ভয় পেলে হবে না। ভয় পাও কেন জানো? তুমি মনে করছো 2 বছর করছি আমি, মানে কিছুই করতে পারলাম না, এই অল্প সময় পড়ে হবে কিনা, শতভাগ হবে। আমি তোমাকে বলছি যে খুবই সহজ পরীক্ষা, যত হচ্ছে যে পাবলিক পরীক্ষাগুলো যত হচ্ছে যে কি বলে এটার নাম প্রশ্নকর্তারা থাকেন তাদের মূল লক্ষ্যটাই থাকে যাতে একটু বুদ্ধির সাথে যারা পড়াশোনা করেছে তারা যাতে প্রত্যেকে A+ পায়, এবং সেক্ষেত্রে হাত খুলে স্যারেরা নাম্বার দেন, তোমাকে কাটাকাটি করা যাবে না, তোমাকে আগে ফিক্সড করে ফেলতে হবে যে আমি এই চ্যাপ্টারগুলো থেকে লিখবো, আমার তথ্য মাথায় রেডি রয়েছে, সুন্দর করে আমি প্র্যাকটিস করবো একই প্রশ্ন বারবার। কিন্তু ভুলটা করে কি জানো, 7টা চ্যাপ্টার রয়েছে জুলজি, 7টায় পড়ে কিন্তু কোনোটা ঠিকভাবে পড়ে না, প্রত্যেকটারই পড়াশোনা হচ্ছে অগোছালো। তো এই ব্যাপারটা বোটানি, হ্যাঁ বোটানির প্রত্যেকটারই শর্ট হচ্ছে যে মানে যেটাকে আমি বলছি যে মেগা সাজেশন ক্লাস সেটা থাকবে। তা আজকে আমরা যেটা করেছি আমরা জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম। ফার্স্ট তো আজকে আগামীকালকেও কিন্তু ক্লাস করছি, আগামীকালকে রয়েছে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপরে। হ্যাঁ, তাই এই তোমাদের হচ্ছে দেখবা যে অলরেডি গ্রুপগুলোতে দিয়ে দেওয়া হয়েছে যে 12টার মতো আমাদের হচ্ছে এরকম সাজেশন ক্লাস থাকবে, এবং সেই ক্লাসগুলো কিন্তু লম্বা সময় হবে মোটেই এরকম না, মূলত হচ্ছে জাস্ট তোমাকে আইডিয়াটা দিয়ে দেওয়া যে আসলেই সত্যি কত সহজ জিনিস। আমি আবার বলতে আরেকটা হাসপাতাল করবো, সেটা কি সিকিউর ক্ষেত্রে আমি বলেই দিচ্ছি থাকবে, এবং একটা সাজেশন আমরা দিয়েছি তার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে গ এবং ঘয়ের জন্য থাকবে, আর ক খর জন্য তো সংজ্ঞা যেগুলো আছে তারপর হচ্ছে ব্যাখ্যামূলক এগুলো আমরা দিয়ে দিয়েছি, তুমি জাস্ট ওই জিনিসগুলো পড়ো, ইনশাল্লাহ একদম কমন। তাহলে হচ্ছে রক্ত পড়বা ভালো করে, তারপরে যেটা পড়বা সেটা হচ্ছে পরিপাক, তার সাথে জিনতত্ত্ব বিবর্তন, এই 3টা পড়লে তোমার সবচেয়ে ইজি ওয়েতে একদম 95%-এর উপরে মার্কস থাকবে। আর ফিজিক্স আর কি বলে বোটানির ক্ষেত্রে যেদিন আমি বলবো সেদিন আমি ক্লিয়ার করবো। আগামীকালকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি রয়েছে, সেখানে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যায় চলে যাবো। স্যার সব বোর্ডের সাজেশন কি আমি ঢাকা বোর্ড, আচ্ছা হ্যাঁ সব বোর্ডের সাজেশন এক কিনা সেটা আমি তোমাকে বলি। সবচেয়ে প্রশ্নের মান মানে হচ্ছে স্ট্যান্ডার্ড যেটার মধ্যে আছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, এদের কোশ্চেন্সের মান সবচেয়ে স্ট্যান্ডার্ড। আর অন্য যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোর মধ্যে কিছু কিছু বোর্ডে দেখা যায় কোশ্চেন্সের মধ্যে আনইউজুয়াল কিছু কোশ্চেন্স থাকে, তবে আমরা যে সাজেশনটা দিচ্ছি এটা হচ্ছে ওভারঅল সবগুলো বোর্ডের জন্য কমন। তার মধ্যে যে বিশেষ কিছু বোর্ড, বিশেষ কিছু বলতে ঢাকা রাজশাহী বাদ দিলে অন্য বোর্ডগুলোর স্পেসিফিক কিছু জিনিস পছন্দ আছে, সেটা আমরা যে কোনো সময় বলবো, কিন্তু যেই সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি এটা সবগুলো বোর্ডের জন্য কমন হচ্ছে সাজেশন। তার মানে এই সাজেশনগুলো তোমাকে পড়ে যেতেই হবে, তার সাথে তুমি হচ্ছে স্পেশালি অন্য বোর্ডের হলে 2-3টা প্রশ্ন যুক্ত হবে, বেশি কিছু না, তুমি জাস্ট একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? কালকে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কালকে যেটা হবে সাজেশন ক্লাস হবে, মেগা সাজেশন ক্লাস, সেটা হচ্ছে কেমিস্ট্রি। ওকে, তাহলে আমি আবার বলছি যে রহিমাকে হাইফাই লাগছে, তারপর হচ্ছে বাবা হচ্ছে হিমুর থেকে ফ্যান কিনলো, ওই এখানে রক্তের যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে সেটা, এরপরে হচ্ছে ওই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো যে হচ্ছে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো হচ্ছে মেয়েদের এবং কি বলে মা বাবার কাছ থেকে হচ্ছে মানে সন্তানের মধ্যে ছেলে মেয়ে কীভাবে পার্সেন্টেজটা আসে, তার সাথে হচ্ছে যে সমস্ত সমবৃত্তি যে অঙ্গগুলো রয়েছে, এরপরে হচ্ছে ডারউইনের মতবাদ, তারপরে হচ্ছে এটাকে বলে যে ল্যামার্কের যে মতবাদ রয়েছে, এই মতবাদগুলোর মূল কথা, এবং মোস্ট ইম্পর্টেন্ট আর্কিওপটেরিক্স রয়েছে না, সেগুলোর হচ্ছে ওটাকে তুমি কি বলে যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়বা। তার সাথে বলা যেতে পারে যে প্রথম সূত্রের স্বাভাবিক অনুপাত, ব্যতিক্রম কোন কোন অনুপাত রয়েছে, দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত, এর সাথে ব্যতিক্রম কি কি রয়েছে, ঠিক আছে, আর তারপর হচ্ছে দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত, এর সাথে কি কি ব্যতিক্রম রয়েছে। তার মানে খুবই ইজি জিনিস, ঠিক আছে। হ্যাঁ, কালকে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিতে আমরা কালকে ইনশাল্লাহ বলবো, ঠিক আছে, একদমই খুবই ইজি জিনিস। আমি বুঝতে পারছো তো? পিডিএফগুলো তোমাদের যারা ওই আমাদের হচ্ছে যে প্রাইভেট যে গ্রুপগুলোতে আছে সেখানে, আর তোমরা আমি তোমাদের একটু জিনিসটা বলে রাখছি, তোমরা যে কাজটা করতে পারো, আমার যেটা আইডিয়া তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস, ওই যে আমাদের যে শোনো আমি তোমাদের বলছি এই ক্লাসগুলো যে আসলে আমাদের জাস্ট নেওয়াটা, তোমাকে একটা আইডিয়া দিয়ে দেওয়া,
হ্যাঁ আজকেই দিয়ে দিবে ইনশাল্লাহ। আইডিয়া দিয়ে দেওয়া, তুমি যাতে জাস্ট পড়াটা যে সহজ সেই জিনিসটা বুঝতে পারো। ওকে, তা আমার মনে হয় কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি সেকেন্ড পেপারেরও ক্লাস রয়েছে, কালকে হচ্ছে ফার্স্ট পেপারের ক্লাস আছে। হ্যাঁ, প্রত্যেকটা বোর্ডের যে স্পেসিফিক যে কথাগুলো সেটা আমরা সাজেশন আকারে চেষ্টা করব, হ্যাঁ, 20 তারিখের দিকে দিতে। আপাতত সব বোর্ডের জন্য যেটা কমন সেইটা তুমি পড়ে ফেলো, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে মাথায় রাখো। তাহলে ঠিক আছে, আজকে আমরা যেটা বলার চেষ্টা করেছি মোটা দাগে যদি বলি, তুমি হচ্ছে 3টা অধ্যায়ের সিকিউ পড়ো। একটা হচ্ছে তোমার রক্ত, তারপরে পরিপাক, আর হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন। আর এমসিকিউ তুমি সবগুলো অধ্যায়েরই পড়ো। সেক্ষেত্রে তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে, এক্ষেত্রে আমি বলে রাখছি, বিগত বছরে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো এসেছে সেইটা, তার সাথে বিভিন্ন কলেজেরগুলো পড়তে পারো। তুমি কলেজেরগুলো না পড়ে তুমি বিগত বছরে A+-এর জন্য এসেছে এইগুলো পড়ো, এবং তার সাথে আমরা যে বইটা দিয়েছি সেই বইয়ের ওই নলেজটা কিন্তু লাগে। কি কারণে লাগে? কারণ যাতে এদিক ওদিক থেকে প্রশ্ন দিলেও তুমি পারো। তার মানে কনসেপশনটার সাথে জাস্ট হচ্ছে বিগত বছরগুলো প্রশ্ন এসেছে সেইটা যে তুমি মোটামুটি প্র্যাকটিস করো, আমার মনে হয় যে ইনশাআল্লাহ তোমার একটা অসাধারণ প্রিপারেশন। কালকে আমাদের যেটা ক্লাস থাকবে সেটা হচ্ছে কি, এটাকে আমরা বলছি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, আসসালামু আলাইকুম।